আজকের ক্লাসটি আমরা এই মে মাসের অ্যাসিভার্স থেকে ক্লাসটি আজকে করব, যে ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য। মে মাসের অ্যাসিভার্স আপনারা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই অ্যাসিভার্সের কিন্তু এই প্র্যাকটিস সেট আমরা দেখব। তো আজকের ভিডিওতে যে প্র্যাকটিস সেটটা দেখবো সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট। মে মাসের অ্যাসিভার্সে দেখতে পাচ্ছেন আপনারা কী কী প্র্যাকটিস সেট দিয়েছে। তো আমরা কিন্তু একে একে সব প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করব। তো মে মাসের অ্যাসিভার্সে যে প্র্যাকটিস সেটগুলো দিয়েছে সেগুলো দেখুন। এই দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের কিন্তু একটা প্র্যাকটিস সেট দিয়েছে, তারপরে দিয়েছে ডব্লিউবি পুলিশ কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট, তারপরে দিয়েছে আপনার পিএসসি মিসলেনিয়াসের একটা প্র্যাকটিস সেট, তারপরে কলকাতা পুলিশ কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট, তারপরে পিএসসি ক্লার্কশিপের একটা প্র্যাকটিস সেট দিয়েছে, তারপরে এসএসসি এইচএস লেভেল এক্সামের একটা প্র্যাকটিস সেট দিয়েছে। আমরা এই শেষের যে প্র্যাকটিস সেটটা আছে এই প্র্যাকটিস সেটটা বাদ দিই, আর বাকি যে প্র্যাকটিস সেটগুলো আছে সবগুলোই কিন্তু আমরা করব। তো মে মাসের অ্যাসিভার্স থেকে আজকে আমরা এই প্র্যাকটিস সেটটা সম্পন্ন করব। তো চলুন চলে যাই মূল প্র্যাকটিস সেটে। আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার প্র্যাকটিস সেট। তো চলুন সরাসরি মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো আমরা সরাসরি চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। এবার প্র্যাকটিস সেটটা যদি আমরা একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতেই পাবো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট। আপনারা এখানে উপরেই দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে অ্যাসিভার্স, আর এখানে দেখুন লেখা আছে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল এক্সাম প্র্যাকটিস সেট। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট এটি। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আমরা দেখব। তো একের দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু আমরা জুম করে নেব। তো জুম করার পরে আমরা প্রথম প্রশ্ন দেখব। তো আজকে প্রথম প্রশ্ন আছে একের দাগের প্রশ্ন, দেখুন আছে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়। সুন্দর একটি প্রশ্ন, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়। তো এখানে হিন্দুস্তান তোতা পাখি কাকে বলা হয় অপশানগুলো কী কী আছে, চাঁদ বরদাইকে, আমির খসরুকে, আর জিয়াউদ্দিন বারানিকে, আর কাউকে নয়। তো হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয় অপশানগুলোর থেকে আমরা কোনটি সঠিক তা দেখব। তবে এই উত্তরটা বলার আগে আমি আপনাকে বলি যে আমি যেভাবে এই সবগুলো মনে রাখতাম, দেখুন ইতিহাসে আমি অনেক দুর্বল ছিলাম, তো ইতিহাসের এই সবগুলো কিন্তু আমি শর্টকাট ট্রিক্সে মনে রাখতাম। তো দেখুন এই যে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়, তো হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় কিন্তু, তো এই অপশান থেকে কোনটি সঠিক হবে। তো তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, এখানে যে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় কাকে আমরা বলবো, তবে তার আগে আপনাকে বলে রাখি এই যে 1996 সালে সম্ভবত নভেম্বরে মুক্তি পাওয়া একটা চলচ্চিত্রর নাম কিন্তু রাজা হিন্দুস্তানি। আপনারা অবশ্যই রাজা হিন্দুস্তানি এই মুভিটার সাথে সবাই পরিচিত। তো এই রাজা হিন্দুস্তানি যে মুভিটা আছে এর প্রধান চরিত্র অর্থাৎ নায়কের ভূমিকায় অভিনয় করেছে কে, আমির খান। আপনারা এটা তো অবশ্যই জানেন আমির খান কিন্তু এই রাজা হিন্দুস্তানি এই চলচ্চিত্রে কিন্তু উনি নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। অর্থাৎ রাজা হিন্দুস্তানি এই মুভিটার কথা মনে পড়লেই কিন্তু আমরা বলতে পারি আমির খান আর করিশ্মা কাপুর। তো এখানে এই রাজা হিন্দুস্তানি, তো দেখুন এখানে আছে হিন্দুস্তানের তোতা পাখি, আর এখানে দেখুন আমির খান। তো অবশ্যই আমির খান থেকে আমির খসরু, আর এই রাজা হিন্দুস্তানি এই হিন্দুস্তানির থেকে কিন্তু এই হিন্দুস্তান। তো হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এরপরে আপনাদের ভুল যাবে না। তো দেখুন অনেক মুভি আছে বা তাদের নায়ক বা নায়িকার চরিত্র দিয়ে অনেক কিছু আপনার টিপস আছে, সেখানে সব কিছু প্রশ্ন উত্তর আপনারা সহজে মনে রাখতে পারবেন। তো আসবো এসব বিষয়ে, যদি এরকম প্র্যাকটিস সেটে এরকম প্রশ্ন আসে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তাছাড়াও কিন্তু আমার কাছে লেখা আছে, আমি এখনও ভিডিও তৈরি করিনি, খুব শীঘ্রই এটা তৈরি করব। তো দেখুন অবশ্যই আপনারা এটা বুঝতে পেরেছেন, একের দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ আমির খসরু। তো আমরা চলে যাবো দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন আছে ইনসুলিন আবিষ্কার করেন। ইনসুলিন কি আবিষ্কার করেন, এখানে আছে আলেকজান্ডার ফ্লেমিং, ডিএফজি বান্টিং, তারপরে আছে জোসেফ ই মারি, এডমন্ড ফিশার। তো এখানে এর সঠিক উত্তর কী হবে, তো এখানে দুয়ের দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই বিদ্যাগ ডক্টর এফজি বান্টিং। ডক্টর এফজি বান্টিং এর সম্পূর্ণ নাম হচ্ছে ডক্টর ফ্রেডরিক গ্রান্ট বান্টিং। ইনি কিন্তু একজন কানাডীয় চিকিৎসক। ফ্রেডরিক গ্রান্ট বান্টিং ইনি কিন্তু ইনসুলিনের সহ আবিষ্কারক। তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে 1922 সালের ইনসুলিন আবিষ্কার করেছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ডক্টর এফজি বান্টিং হচ্ছে এর সঠিক উত্তর। ইনসুলিন আবিষ্কার করেন ডক্টর এফজি বান্টিং। তিনি একজন বিশিষ্ট চিকিৎসক এবং বিজ্ঞানী, তিনি ছিলেন কিন্তু কানাডিয়ান চিকিৎসক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 3 দাগের এই প্রশ্ন আছে আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন, রাজা ভোজ, সাদাত খাঁ, সিকান্দার আলী আর অশোক। তো এখানে 3 দাগের সঠিক উত্তর কী হবে, তো এখানে 3 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই আগ্রা এই শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিকান্দার লোদি কিন্তু আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন। এখন এই সিকান্দার লোদি কে ছিলেন, এখন শুনুন। এই সিকান্দার লোদি ছিলেন কিন্তু লোদি বংশের সুলতান। তিনি কিন্তু লোদি বংশের একজন সফল শাসক ও পাশাপাশি একজন ফরাসি কবিও ছিলেন এই সিকান্দার লোদি। আর এই আগ্রা শহরটি কিন্তু সিকান্দার লোদি এটি কিন্তু প্রতিষ্ঠা করে 1503 সালে।
1503 সালে কিন্তু এই আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন। অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। চলে যাবো আমরা 4 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে গুরুমুখী ভাষার প্রচলন কে করেছিলেন? গুরুমুখী ভাষার প্রচলন কে করেছিলেন? গুরুমুখী মানে একটা লেখার পদ্ধতি। এই গুরুমুখী বর্ণমালা হলো একটি লেখার পদ্ধতি যা ভারতে শিখরা তাদের পবিত্র সাহিত্যের জন্য তৈরি করেছিলেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন গুরুমুখীর বিষয়টাই। এবার হচ্ছে এখানে বলছে গুরুমুখী ভাষার প্রচলন করেছিলেন কে? এখানে আছে গুরু নানক, গুরু অঙ্গদ, গুরু অর্জুন, গুরু রামদাস। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই গুরু অঙ্গদ কিন্তু এই গুরুমুখী ভাষার প্রচলন করেছিলেন। এখন এই গুরু অঙ্গদ কে ছিলেন? গুরু অঙ্গদ ছিলেন কিন্তু শিখদের দ্বিতীয় শিখগুরু। শিখদের দ্বিতীয় শিখগুরু ছিলেন কিন্তু গুরু অঙ্গদ। তো পাশাপাশি আমরা যদি এর অপশানে দেখি গুরু নানক, তো আমরা গুরু নানক সম্পর্কে বলতে পারি গুরু নানক ছিলেন কিন্তু শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। ইনি কিন্তু 1456 সালে জন্মগ্রহণ করেন। সির অপশানে যে গুরু অর্জুন আছে, এই গুরু অর্জুন দেব ছিলেন কিন্তু শিখদের পঞ্চম গুরু, এবং এনার সময় কিন্তু পাঞ্জাবের যে অমৃতসরের যে স্বর্ণ মন্দির আছে, স্বর্ণ মন্দিরে কিন্তু ভিত্তি স্থাপন হয় গুরু অর্জুনের আমলেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো এই প্রশ্নের 4 দাগের সঠিক উত্তর হচ্ছে গুরু অঙ্গদ হচ্ছে গুরুমুখী ভাষার প্রচলন করেছিলেন। আর গুরুমুখী ভাষার প্রচলন করেছিলেন কিন্তু গুরু অঙ্গদ, অর্থাৎ বিদ্যা কিন্তু এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এবারে 5 দাগের প্রশ্ন দেখবো। 5 দাগের প্রশ্ন আছে ক্যাগ কার্যক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানোর জন্য সম্প্রতি কোন আইআইটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন? আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, আইআইটি রুড়কি আর আইআইটি মাদ্রাজ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। ক্যাগ কিন্তু এই যে আইআইটি দিল্লি এর সাথে কিন্তু মৌ স্বাক্ষর করেছেন। তো এই ক্যাগ কর্মক্ষেত্রের অফিসিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগানোর জন্য সম্প্রতি আইআইটি দিল্লির সঙ্গে কিন্তু মৌ স্বাক্ষর করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 6 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এ কিছুই না, এটা হচ্ছে আমের শরবত। আপনি এটাকে শুধু আহমেদাবাদ মনে করবেন না, আমের শরবতটা মনে করবেন। এই গরমের দিনে কিন্তু আমের শরবতটা ভালো লাগে, তো আমের শরবত। এবার আমরা অপশানে আছি কী আছে, নর্মদা, তাপ্তি, সবরমতী আর লুনি। তো আমের শরবত মানে আহমেদাবাদ, আর হচ্ছে শরবত মানে সবরমতী নদী, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো আহমেদাবাদ এটা কিন্তু গুজরাট শহরে অবস্থিত। গুজরাটের একটি শহর আহমেদাবাদ, এটি কিন্তু গুজরাটের একটি শহর আহমেদাবাদ। এই আহমেদাবাদ শহরটি কিন্তু সবরমতী নদীর তীরে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 7 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে ভারতের রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করেন কে? তো রাষ্ট্রপতি, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী। তো এখানে আছে কি অ্যাটর্নি জেনারেল, কেন্দ্রীয় আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট আর প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিন্তু পরামর্শ দিতে পারে কাকে? রাষ্ট্রপতিকে। তো এখানে ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 7 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ। ভারতের রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করতে পারেন কিন্তু একমাত্র ভারতের প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হলেন ভারতের প্রকৃত প্রশাসনিক প্রধান, এবং তিনি কিন্তু রাষ্ট্রপতির পরামর্শ মেনে কিন্তু কাজটা করেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 8 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে কোমাগ্যাতামারু ঘটনাটি কত খ্রিস্টাব্দে ঘটেছিল? সুন্দর একটি প্রশ্ন। কোমাগ্যাতামারু ঘটনাটি কবে ঘটেছিল? তো এখানে আছে 1912, এখানে 1914, 1930, 1928। তো এর 8 দাগের সঠিক উত্তর কী হবে? তো 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1914 সালের 23শে মে। এই কোমাগ্যাতামারু এই ঘটনাটি কিন্তু 1914 সালের 23শে মে সংঘটিত হয়েছিল। তো কোমাগ্যাতামারু ঘটনাটি আসলে কি? তো প্রথম বিশ্বযুদ্ধের প্রথম দিকে কোমাগ্যাতামারু নামে একটি জাপানি জাহাজে করে প্রায় 400 জন শিখ কানাডা যাত্রা করে, কিন্তু কানাডা সরকার তাদের অবতরণ করতে না দেওয়ায় তারা কলকাতায় ফিরে এসে বজবজের কাছে অবতরণ করে। এখানে এক ব্রিটিশ কর্মচারীর অভদ্র ব্যবহারে শিখরা অত্যন্ত ক্ষুব্ধ হয়। এর ফলে ব্রিটিশ সেনাদের সঙ্গে শিখদের লড়াই শুরু হয়। এই ঘটনায় 18 জন শিখ ও 6 জন সরকারি সেনা মারা যায় এবং 32 জন শিখকে বন্দী করা হয়। এই ঘটনা কোমাগ্যাতামারু ঘটনা নামে পরিচিত। তো আসলে বিষয়টা বুঝতে পারলেন। তো 1914 সালে 23শে মে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 1914 সালে 23শে মে এই ঘটনাটি কিন্তু ঘটেছিল। 1914 সালে 23শে মে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 9 দাগের প্রশ্ন আছে নিম্নলিখিত কোন রেখাকে তারিখ বিভাজিকা বলা হয়? 0 ডিগ্রি মূলমধ্য রেখা, বি অপশন আছে 0 ডিগ্রি অক্ষরেখা, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা আর 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তো এখানে বলছে নিম্নলিখিত কোন রেখাকে তারিখ বিভাজিকা বলা হয়? নিম্নলিখিত কোন রেখাকে তারিখ বিভাজিকা রেখা বলা হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কিন্তু বলা হয় তারিখ বিভাজিকা রেখা, অর্থাৎ এখানে কিন্তু সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 10 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে সম্প্রতি কে 2023 সালে সরস্বতী সম্মানে ভূষিত হন? সুহাস কুমার, সমীর আব্দুল, সম্পূরণ সিং কালরা,
প্রভা ভার্মা। তো এখানে সম্প্রতি কে 2023 সালে সরস্বতী সম্মানে ভূষিত হয়েছেন? তো এখানে 10 দাগের সঠিক উত্তর কী হবে? তো 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু প্রভা শর্মা। প্রভা শর্মা 2023 সালে সরস্বতী সম্মানে ভূষিত হয়েছেন। দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু এই প্রভা ভার্মা ইনি কিন্তু একজন মালায়ালাম কবি এবং লেখক। এই প্রভা ভার্মা মালায়ালাম কবি এবং লেখক কিন্তু মালায়ালাম লেখক এবং কবি এই প্রভা ভার্মা। রৌদ্র সাত্বিকম এই যে রৌদ্র সাত্বিকম, এটা হচ্ছে দন্তুস্বর তয় 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 বয় দীর্ঘি অথবা তয় তয় বয় হস্যি, দুটোর একটা হবে। এটা রৌদ্র সাত্বিকম লেখা তার কাব্যগ্রন্থের জন্য কিন্তু এই সরস্বতী সম্মানে ভূষিত হন। মালায়ালাম কবি, ইনি একজন মালায়ালাম কবি এবং লেখক। তো এই রৌদ্র সাত্বিকম এই কাব্যগ্রন্থের জন্য তিনি কিন্তু সরস্বতী সম্মান পান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বানানটা হয়তো একটু ভুল হতে পারে, দন্তুস্বর তয় তয় বয় দীর্ঘি হবে অথবা তয় তয় বয় হস্যি হবে। সাত্বিকম, রৌদ্র সাত্বিকম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 11 দাগের এই প্রশ্ন আছে হিতোপদেশ কে রচনা করেছিলেন? দণ্ডী, ভাস, বিশাখা দত্ত, বিষ্ণু শর্মা। তো এই হিতোপদেশ এটা কে রচনা করেছিলেন? তো 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে হিতোপদেশ এটি রচনা করেছিলেন কিন্তু বিষ্ণু শর্মা, অর্থাৎ দাগ হবে সঠিক উত্তর। হিতোপদেশ রচনা করেছিলেন কিন্তু বিষ্ণু শর্মা। তিনি ছিলেন একজন কিংবদন্তি লেখক এবং একজন বিদগ্ধ পণ্ডিত। বিষ্ণু শর্মা একজন পণ্ডিতও ছিলেন এবং একজন কিংবদন্তি লেখকও ছিলেন, অর্থাৎ দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 12 দাগের এই প্রশ্ন আছে সিকিম ভারতের অঙ্গরাজ্য পরিণত হয়েছিল। সিকিম ভারতের কবে অঙ্গরাজ্য পরিণত হয়েছিল? 1971 সালে, 1975 সালে, 1976 সালে, 1973 সালে। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1975 সালে। 1975 সালে কিন্তু সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিণত হয়েছিল। সিকিম ভারতের অঙ্গরাজ্য পরিণত হয়েছিল 1975 সালে। তো আপনারা এটা কিভাবে মনে রাখতে পারেন যে 1975 সালে সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল? এটা আপনি একটা কথা মনে রাখবেন, আপনার কাকা, বাবা, মামা যেই হোক না কেন, তার কোনো এক আপনার কোনো একজনের আত্মীয় যদি 1975 সালে হয়ে থাকে, সেখান থেকে আপনি তার নাম অনুযায়ী এই সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল 1975 সালে, সেটা মনে রাখবেন। এখন সেটা হতে পারে আপনার কোনো পিসিমণিও হতে পারে, মাসিমণিও হতে পারে, যে কোনো কেউ হতে পারে। তো 1975 সালে যার জন্ম সেখানে আপনি সিকিমটা করে দেবেন। যেরকম সিকিম অঙ্গরাজ্য পরিণত হয়েছে 1975 সালে, তো তার জন্ম ছিল কিন্তু 1975 সালে, সেখান থেকে কিন্তু আমি এই কথাটা মনে রাখতাম। তো 1975 সালে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিণত হয়েছে। তো সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় কিন্তু 26তম সংবিধান সংশোধন অনুযায়ী 1975 সালে কিন্তু এই সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়। আর বর্তমানে সিকিমের রাজধানীর নাম কি? গ্যাংটক, আপনারা অবশ্যই জানেন। আর এখানে কিন্তু একটা সিকিম কিন্তু গ্যাংটক, এই সিকিমের রাজধানী গ্যাংটক, আপনারা অবশ্যই জানেন। আর এই পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এইরকম সময় কিন্তু আপনার এই সিকিমে সবাই কিন্তু ভ্রমণ করতে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1975 সাল। চলে যাবো আমরা 13 দাগের এই প্রশ্ন আছে সুলতান মাহমুদ কত সালে সোমনাথ মন্দির ধ্বংস করেছিল? অনেকবার বলেছি, অনেক প্র্যাকটিস সেটে এগুলো বলেছি। আর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল, কত সালে প্রথম করেছিল, কবে শেষে করেছিল, সবগুলো কিন্তু আমি অন্য একটি ভিডিও আলোচনা করেছি, অনেক ভিডিও আলোচনা করেছি। এখানে আমরা শুধু এখানে দেখবো সুলতান মাহমুদ কত সালে সোমনাথ মন্দির ধ্বংস করেছিল। তো এই 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 26 সালে। এই যে 26 সালে কিন্তু সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন এই সুলতান মাহমুদ 26 সালে এই সুলতান মাহমুদ সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আর এই পাশাপাশি এই সুলতান মাহমুদ কিন্তু অ্যাকচুয়াল এই সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন প্রচণ্ড সোনা গয়না বা অনেক অর্থ উপার্জন, অনেক বিগ্রহ সেই মন্দিরে ছিল। সেই সময় মানুষদের বিশ্বাস ছিল, আপনারা যেমন এখন সোনা বা মূল্যবান জিনিসগুলো লকারে রাখেন, তখন কিন্তু লকারের থেকেও কিন্তু বিশ্বাস ছিল মানুষজনের সোমনাথ মন্দির। এই যে সোমনাথ মন্দিরে সোনাদানাগুলো তারা যদি অ্যাসেট হিসেবে রেখে দিত, তারা মনে করতো আমার এটা সেভ আছে। কারণ সোমনাথ মন্দির এত জাগ্রত ছিল যে ওইখান থেকে কেউ একজন ওরকম চুরিবিদ্যা মনোভাব নিয়ে যদি যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে, এটা মানুষের কিন্তু বিশ্বাস ছিল। সোমনাথ সেই ঈশ্বর তাকে কিন্তু ধ্বংস করবে, এরকম একটা বিশ্বাস কিন্তু মানুষের ছিল। সেই হিসাবে সেই সময় কিন্তু হিন্দুদের অনেক ছিল কিন্তু মন্দিরের উপর বিশ্বাস করে, ধর্মের উপর বিশ্বাস করে, সেখানে কিন্তু অনেক সোনাদানা থাকতো। তো এই 1026 সালে এই সুলতান মাহমুদ কিন্তু সোমনাথ মন্দিরটাকে ধ্বংস করেছিল এবং সেখান থেকে অনেক সোনাদানা সহ মূল্যবান রত্ন ও সম্পত্তি, অনেক মূল্যবান সম্পত্তি কিন্তু লুট করে নিয়ে গিয়েছিল 1026 সালে। তো সুলতান মাহমুদ কিন্তু সোমনাথ মন্দির 1026 সালে কিন্তু ধ্বংস করেন এবং এখানে 13 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো কী আছে। তো পেজের সাইড চেঞ্জ করে আমরা কিন্তু চলে এলাম
তো পেজের সাইড চেঞ্জ করে আমরা চলে এলাম 14 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে বেতাল পঞ্চবিংশতি এর রচয়িতা কে ছিলেন? বেতাল পঞ্চবিংশতি এর রচয়িতা কে ছিলেন? বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বিষ্ণু শর্মা। তো এখানে বেতাল পঞ্চবিংশতি এর রচয়িতা কে ছিলেন? তো এটা রচয়িতা ছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে বেতাল পঞ্চবিংশতির রচয়িতা কিন্তু বিদ্যাসাগর। এই বিদ্যাসাগরের একটা উল্লেখযোগ্য কাহিনী হচ্ছে ইনি কিন্তু 1856 সালে একটা উল্লেখযোগ্য ঘটনার জন্য কিন্তু বিদ্যাসাগরকে তো এমনি আমরা মনে রাখি, তাছাড়াও কিন্তু 1856 সালে ইনি একটা বড় একটা পরিবর্তন এনেছিলেন। সেটা হলো বিধবা বিবাহ আইন। 1856 সালে কিন্তু এই বিধবা বিবাহ আইন তিনি কিন্তু বিধবা বিবাহ আইন দ্বারা কিন্তু ইনি কিন্তু কী করেছিলেন? 1856 সালে এই বিধবা বিবাহ আইন পরিবর্তন করেছিলেন এবং সেখান থেকে কিন্তু বিধবাদের আবার বিবাহ দেওয়া যাবে সেটা কিন্তু তিনি প্রচলন করেন। সেটা হচ্ছে 1856 সালে বিদ্যাসাগর কিন্তু এটা করেছিলেন। এর দাগ হবে সঠিক উত্তর। বেতাল পঞ্চবিংশতি রচয়িতাকে এর দাগ হবে সঠিক উত্তর বিদ্যাসাগর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 15 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে সম্প্রতি প্রবাহ সুবিয়েন্তে দোজা হিদুকুসুমো কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন? সুন্দর একটি প্রশ্ন। আমি এর আগেও আপনাদের যখন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সমাধান করেছি তাতে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু এই কিছুদিন আগে একটা প্র্যাকটিস সেটে এই প্রশ্নটা ছিল। তো ইনি কোথাকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? তো এর অপশানে আছে কিন্তু কম্বোডিয়া, বির অপশানে আছে নেপাল, আর সির অপশানে আছে ইন্দোনেশিয়া, ডির অপশানে আছে থাইল্যান্ড। তো এখানে 15 দাগের সঠিক উত্তর কী হবে? 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, ইন্দোনেশিয়া হবে এর সঠিক উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্প্রতি কিন্তু প্রবাহ সুবিয়েন্তো দোজা হিদিকুসুমো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি এইবারে নির্বাচনে কিন্তু 58.6% কিন্তু পেয়েছেন, 58.6% ভোট পেয়েছেন কিন্তু এই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে, এই যে প্রাবো সুবিয়ান্তে দোজো হাদিকুসুমো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনি কিন্তু ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 16 দাগের এই প্রশ্নে। তো 16 দাগে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, হিমবাহের ক্ষয় কার্যের ফলে, নদীর ক্ষয় কার্যের ফলে, আর হিমবাহের বহন কার্যের ফলে। তো 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 16 দাগের সঠিক উত্তর হবে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। হিমবাহের ক্ষয়কার্যের ফলে কিন্তু এই ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। অন্যান্য ভূমিরূপগুলি হলো এই যে ক্ষয়কার্যের ফলে অন্যান্য ভূমিরূপগুলো হবে হচ্ছে সার্কের অপর নাম আছে করি, আর উপত্যকা, এগুলো কিন্তু এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে কিন্তু এই উপত্যকাগুলোর সৃষ্টি হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 17 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে গান্ধীজি কবে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? গান্ধীজি কবে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? 1915 সালে, 1916 সালে, 1917 সালে, 1922 সালে। কবে গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সবরমতী আশ্রম, এটা কিন্তু প্রতিষ্ঠা হয় 1916 সালে। বিদ্যাক হবে সঠিক উত্তর। 1916 সালে কিন্তু সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। বিদ্যাক হবে এর সঠিক উত্তর। তো 1916 সালে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি। গান্ধীজি ছিলেন কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট নেতা। তার নেতৃত্বে ভারতে অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন সবগুলো কিন্তু সংগঠিত হয়েছিল। এই গান্ধীজি কিন্তু সবগুলোর নেতৃত্ব দিয়েছিলেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলব। তো চলুন 17 দাগের প্রশ্নের পরে 18 দাগের প্রশ্ন কী আছে দেখি। তো সুন্দর একটি প্রশ্ন আছে 18 দাগের প্রশ্ন। মন্থকূপ দেখা যায় নদীর উচ্চগতিতে, নদীর মধ্যগতিতে, বালিয়াড়ি অঞ্চলে আর হিমবাহযুক্ত অঞ্চলে। তো এই মন্থকূপ দেখা যায় কোন অঞ্চলে? নদীর কোথায় দেখা যায় মন্থকূপ? তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো মন্থকূপ দেখা যায় কিন্তু নদীর উচ্চগতিতে। সবসময় মন্থকূপ দেখা যায় নদীর উচ্চগতিতে, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। মন্থকূপ দেখা যায় নদীর উচ্চগতিতে, এর দাগ হবে সঠিক উত্তর। এখন নদীর উচ্চগতিতে সৃষ্ট অন্যান্য ভূমিরূপগুলো আবার আমরা একটু যদি দেখি তাহলে দেখতে পাবো মানে আয় আকৃতি উপত্যকা, জলপ্রপাত, এগুলো কিন্তু এই যে নদীর উচ্চগতিতে কিন্তু এই সবগুলো দেখা যায়। আই উপত্যকা, তারপর আপনার উচ্চ জলপ্রপাত, এগুলো কিন্তু আপনার এই নদীর উচ্চগতিতে দেখা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 19 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে পম্পাস তৃণভূমি দেখা যায় উত্তর আমেরিকায়, দক্ষিণ আমেরিকায়, আফ্রিকায় আর অস্ট্রেলিয়ায়। তো পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? তো পম্পাস তৃণভূমি দেখা যায় কোথায়? উত্তর আমেরিকায়, দক্ষিণ আমেরিকায়, আফ্রিকায়, অস্ট্রেলিয়ায়। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই দক্ষিণ আমেরিকায় কিন্তু এই পম্পাস, এই তৃণভূমিটা দেখা যায় দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকার তৃণভূমির নাম হচ্ছে পম্পাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু আরও কিছু জিনিস, আরও কিছু তৃণভূমির নাম আপনারা জেনে নিন। সেটা হচ্ছে এই যে আফ্রিকা আছে, এটা যদি পূর্ব আফ্রিকা হয়, পূর্ব আফ্রিকায় কিন্তু এই তৃণভূমির নাম আছে আপনার সাভানা। পূর্ব আফ্রিকায় তৃণভূমির নাম হচ্ছে সাভানা। আর যদি আপনাকে বলা হয় ব্রাজিল যদি হয়,
তো ব্রাজিলে এই তৃণভূমির নাম হচ্ছে আপনার ক্যাম্পোস। ক্যাম্পোস। আর আপনার যদি আপনার বলা হয় ভেনেজুয়েলায় এই ভেনেজুয়েলা তৃণভূমির নাম হচ্ছে ল্যানোস। আর আপনার যদি বলা হয় এটা গেল দক্ষিণ আমেরিকায়, আর শুধু আমেরিকা যদি বলা হয় আমেরিকা, তো আমেরিকায় এই তৃণভূমির নাম আছে আপনার প্রেরি। আর আপনার যদি আমরা এশিয়া মহাদেশে ধরি, তাই এশিয়া মহাদেশে যদি যদি আমরা বলি এশিয়া, তাই এশিয়ায় কিন্তু এই তৃণভূমির নাম হচ্ছে স্টেপস। তো এখানে পম্পাস এই তৃণভূমির দেখা যায় কিন্তু দক্ষিণ আমেরিকায়। আর এর সাথে সাথে বিশ্বের অন্যান্য জায়গায় তৃণভূমির যে নামে পরিচিত সেগুলো আমরা দেখিয়ে দিলাম কিন্তু। পূর্ব আফ্রিকায় সাভানা, ব্রাজিলের ক্যাম্পোস, আর হচ্ছে ভেনেজুয়েলার ল্যানোস, আর আমেরিকায় প্রেরি, আর এশিয়ায় হচ্ছে স্টেপস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 20 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, কবে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে পালিত হলো? কবে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে পালিত হলো? 20 মার্চ, 21 মার্চ, 25 মার্চ আর 28 মার্চ। তো এখানে 20 থেকে সঠিক উত্তর কী হবে? তো 21 মার্চ কিন্তু বিশ্বজুড়ে এই ওয়ার্ল্ড পোয়েট্রি ডে পালিত হলো 21 মার্চ। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। 20 থেকে সঠিক উত্তর হবে বিদ্যাগ। যার এবছরের থিম ছিল কি? স্ট্যান্ডিং অন দ্য শাউল্ডার্স অফ জায়ান্টস। এবছরের থিম ছিল কিন্তু এটা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। 20 থেকে সঠিক উত্তর হবে বিদ্যাগ। দেখবো এবার 21 দাগের এই প্রশ্ন আছে, নেহেরু রিপোর্ট কবে পেশ করা হয়েছিল? 1927 সালে, 1928 সালে, 29 সালে আর 30 সালে। নেহেরু রিপোর্ট কবে পেশ করা হয়েছিল? তো এখানে 21 দাগের সঠিক উত্তর হবে নেহেরু রিপোর্ট পেশ করা হয় 1928 সালে। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। মতিলাল নেহেরু নামটা একটু লিখে নিই। মতিলাল নেহেরু নেতৃত্বে কংগ্রেস এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। 2 জন মুসলিম এবং অন্যান্য মোট 9 জন এই কমিটির সদস্য ছিলেন। এই নেহেরু রিপোর্ট এই একটা কমিটি করেছিলেন, এই কমিটির সদস্য ছিলেন কিন্তু 2 জন মুসলিম সহ অন্যান্য 9 জন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1928 খ্রিস্টাব্দে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, ফন কি? এটা উষ্ণবায়ু, শীতল বায়ু, আর্দ্রবায়ু, উষ্ণ ও আর্দ্রবায়ু। তো 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো ফন হলো এক প্রকার উষ্ণ ও আর্দ্রবায়ু। বিদ্যাগ হবে সঠিক উত্তর। উষ্ণ ও আর্দ্রবায়ুর নাম হচ্ছে ফন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে। তো পরের প্রশ্ন আমরা দেখবো 23 দাগের প্রশ্ন আমরা দেখবো। 22 দাগের প্রশ্ন দেখলাম, এবার 23 দাগের প্রশ্ন দেখবো। 23 দাগের প্রশ্ন আছে, দেখুন, নিম্নলিখিত কোন গাছের পুষ্পপত্রে রেচনপত্র সঞ্চিত থাকে? এই পুষ্পপত্রে রেচনপত্র সঞ্চিত থাকে। তো পুষ্পপত্রের রেচনপত্র থাকে কোন গাছের? এখানে অপশান আছে তেঁতুল, জবা, তারপরে আছে আর্টেমিসিয়া আর বাবলা। তো এখানে 23 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 23 দাগের সঠিক উত্তর হবে এই যে আছে আর্টেমিসিয়া। এই আর্টেমিসিয়া নামক গাছের পুষ্পপত্রে কিন্তু রেচনপত্র সঞ্চিত থাকে। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 24 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, শিখদের শেষ গুরু কে ছিলেন? একটু আগে কিন্তু এ নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো শিখদের শেষ গুরু কে ছিলেন? এখানে আছে গুরু হরিকিষাণ, বি অপশানে আছে গুরু হরগোবিন্দ, সি অপশানে আছে গুরু তেগ বাহাদুর, আর ডি অপশানে আছে গুরু গোবিন্দ সিং। তো এখানে শিখদের শেষ গুরু কে ছিলেন? তো 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। শিখদের শেষ তথা দশম গুরু ছিলেন কিন্তু এই গুরু গোবিন্দ সিং। শিখদের শেষ গুরু তথা দশম গুরু ছিলেন কিন্তু এই গুরু গোবিন্দ সিং। দিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই গুরু গোবিন্দ সিং তিনি মাত্র 9 বছর বয়সে 1675 সালে পিতা গুরু তেগ বাহাদুরের স্থলাভিষিক্ত হন দশম গুরু গোবিন্দ সিং। তিনি ছিলেন কিন্তু শিখ জাতির নেতা, যোদ্ধা, কবি এবং দার্শনিকও ছিলেন গুরু গোবিন্দ সিং। তো এই গুরু গোবিন্দ সিং ছিলেন কিন্তু শিখদের শেষ তথা দশম গুরু। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন গুরু গোবিন্দ সিং হচ্ছে তেগ বাহাদুরের পুত্র। চলে যাবো আমরা 25 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম ড্যাশবোর্ড চালু করেছে? রাজস্থান, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড। তো এখানে এই 25 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে 25 দাগের সঠিক উত্তর হবে এই যে এর অপশান আছে, এর অপশানের সঠিক উত্তর রাজস্থান। সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম ড্যাশবোর্ড চালু করেছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু রাজস্থান।
এই 25টা প্রশ্ন ছিল কিন্তু জেনারেল স্টাডিজের প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা আপনারা অবশ্যই জানেন 25টা থাকবে জেনারেল স্টাডিজ এবং 25টা থাকবে অঙ্ক, 25টা থাকবে রিজনিং আর 10টা থাকবে কিন্তু ইংলিশ। তো আমরা আজকের ভিডিওতে কিন্তু আমরা 25টা জেনারেল স্টাডিজের প্রশ্ন সমাধান করলাম। তো আমরা এবার ইংলিশ প্রশ্নের সমাধান করব। তো ইংলিশ প্রশ্ন কী আছে আমরা দেখব। তো ইংলিশের প্রথম প্রশ্ন দেখব কী আছে। তো আমরা ইংলিশ প্র্যাকটিস সেটটা, তো আমরা এই ইংরেজি প্রশ্নটা কী করব, একটু জুম করে বড় করে নেব। জুম করে বড় করে নেওয়ার পরে আমরা দেখব। তো আপনারা ইতিমধ্যেই জানেন 10টা ইংলিশ প্রশ্ন থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায়। তো এই 10টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কী আছে, আমরা ওদিকে জেনারেল স্টাডিজের 25টা প্রশ্ন সম্পূর্ণ করেছি। আমরা এবার কিন্তু ইংলিশ প্রশ্নের সমাধান করব এই প্র্যাকটিস সেট থেকে। তো এখানে দেখুন ইংলিশ প্রশ্নের প্রথমেই দেওয়া আছে, দেখুন ডিরেকশন দেওয়া আছে কি, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সাম অফ দ্য সেন্টেন্স হ্যাভ অ্যারোস অ্যান্ড সাম হ্যাভ নন। অর্থাৎ এই জায়গাটায় এই পর্যন্ত এর মানে হচ্ছে এখানে যে নিম্নলিখিত প্রশ্নগুলি কিছু বাক্যে ত্রুটি আছে এবং কিছু বাক্যে ত্রুটি নেই। ফাইনাল আউট হুইচ পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যারোর, মানে খুঁজে বার করুন, ত্রুটি খুঁজে বার করুন। ফাইনালি আপনি এই বাক্য থেকে ত্রুটি খুঁজে বার করুন। যদি না থাকে ইফ হার ইজ নো এরর, অর্থাৎ যদি আপনার ভুল না থাকে ইওর অ্যান্সার ইজ ডি। অর্থাৎ আপনি যদি এর মধ্যে ভুল উত্তর না বার করতে পারেন তাহলে আপনার উত্তর হবে ডি। যদি আপনি ভুল উত্তর না বার করতে পারেন, যদি এতে উত্তর ভুল নেই সেটা যদি আপনি না বার করতে পারেন তাহলে আপনার উত্তর কিন্তু ডি হতে হবে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু আপনার ডি। তো আমরা দেখবো 26 দাগের প্রশ্ন, এ পার্ট অফ দ্য ট্রেনিং, প্রশিক্ষণের একটি অংশ। ট্রেনিং মানে প্রশিক্ষণ, আপনারা জানেন। তো ট্রেনিংয়ের একটি অংশ অর্থাৎ প্রশিক্ষণের একটি অংশ দে অফার্ড ওয়াজ মানে তাদের দেওয়া ছিল, রিয়াল গুড মানে বাস্তবে এটা ভালো, নো এরর মানে এতে কোনো ভুল নেই। আর যদি আপনার এর মধ্যেই যদি আপনি যদি না খুঁজে পান তাহলে আপনার অপশন হবে ডি উত্তর। তো সেই ক্ষেত্রে আপনার এখানে সঠিক উত্তর কী হবে, তাহলে এখানে 26 দাগের সঠিক উত্তর হবে নো এরর, অর্থাৎ এর মধ্যে কোনো ভুল নেই, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন দেখবো, তবে তার আগে এখানে কী আছে সেটা দেখবো। তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখানে দেখুন ডিরেকশন দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ডিরেকশন দেওয়া আছে। ডিরেকশনটা কী দেওয়া আছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচে যে মানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, পার্ট অফ সেন্টেন্স, একটি অংশ, বাক্যের একটি অংশ ইজ প্রিন্টেড ইন বোল্ড, অর্থাৎ বড় হাতের প্রিন্ট করা আছে। বিলো আর গিভেন অল্টারনেটিভ টু দ্য বোল্ড পার্ট অ্যাট এ বি অ্যান্ড সি, অর্থাৎ এখানে নিচের এ বি সি মোটা অংশের বিকল্প দেওয়া আছে। হুইচ যেটি মে ইমপ্রুভ দ্য সেন্টেন্স, যেটি সেন্টেন্সকে মানে এই বাক্যটাকে কিন্তু উন্নত করে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নিন। ইন কেস নো ইমপ্রুভমেন্ট ইজ নিডেড ইওর অ্যান্সার ইজ ডি। সঠিক বিকল্পটি বেছে নিন যদি কোনো উন্নতি প্রয়োজন না হয়। নো ইমপ্রুভ, যদি আপনার মনে হয় যেটা উন্নতি হচ্ছে না, ইজ নিডেড মানে প্রয়োজন নেই, ইওর অ্যান্সার হবে ডি, অর্থাৎ আপনার উত্তর দিতে তখন আপনার উত্তর হবে ডি। তো এখানে যে মোটা হরফ আছে সেই মোটা হরফে আপনার নিচের এই যে এর মধ্যে কোন বাক্যটা এর সঙ্গে মানে সঠিক উত্তর হচ্ছে সেটা আপনাকে দেখাতে হবে। তো 27 দাগের প্রশ্ন আমরা দেখব, দ্য গ্রেটার দ্য ডিম্যান্ড হায়ার দ্য প্রাইস। তো 27 দাগের এই প্রশ্নটা আছে, চাহিদা যত বেশি হায়ার দ্য প্রাইস, দাম তত বেশি। তো এই যে মোটা হরফে দেওয়া আছে হায়ার, তো এখানে বলছে হাই মানে কি, মানে উচ্চ, দ্য হাই আরও উচ্চ, দ্য হায়ার উচ্চতর, নো ইমপ্রুভমেন্ট এর কোনো মানে দাঁড়াচ্ছে না। তো এর নো ইমপ্রুভমেন্ট তার মানে এর কোনো উন্নতি নেই। তো এখানে আমরা কি করব, এই হায়ার থেকে আমরা কি এর থেকে কি আসতে পারি। তো এখানে 27 থেকে সঠিক উত্তর কী হবে, তো এখানে কিন্তু আমরা দ্য হায়ার অর্থাৎ উচ্চতর, আমরা এটাকে উচ্চতর বলতে পারি, মানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 28 দাগের প্রশ্ন দেখব। তো 28 দাগের প্রশ্ন দেখার আগে আমি আপনাদের একটা কথা বলবো, ইংলিশটা আমি কিন্তু খুবই কম জানি। তো যদিও আমি ইংলিশটা আপনাদের দেখাতাম না, কিন্তু আপনাদের অনুরোধে এইসব প্র্যাকটিস সেটে ইংলিশ থাকে বলে আপনাদের অনুরোধে কিন্তু আমি ইংলিশগুলো দেখাচ্ছি। যদি আপনার মনে হয় যে এই দাদার মানে স্যারের আমার উত্তর দেওয়া ঠিক হচ্ছে না, অথবা আপনার সঙ্গে মানানসই বোঝানো হচ্ছে না, তো আমি তো ইংলিশটা কম বোঝাতে পারি, এটা তো আমি জানি, আমি একটু কম জানি, যার জন্য আমি আপনাদের বোঝাতেই কম পারবো। তো আপনারা যতটুকু জানি সেটুকুর মধ্যেই কিন্তু আপনাদের পড়াচ্ছি। তো আপনারা মনে করবেন, তো আপনারা যদি ভুল ত্রুটি যদি হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং সেটিকে সংশোধন করার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এইসব প্র্যাকটিসেটা শুধুমাত্র ইংলিশটা থাকে বলেই কিন্তু আপনাদের জন্য আমি এগুলো করাই, কিন্তু ইংলিশটা আমি কিন্তু ইংলিশটা করাইনি। অন্যান্য যে অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষা আছে, যেমন আপনার পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় 30 নম্বর থাকবে কিন্তু আপনার ইংলিশ, সেখানে ইংলিশ কিন্তু আমাদের একটা স্যার আছে সেটাই করায়, আমাদের সেই ইংলিশ স্যার কিন্তু সেই ইংলিশগুলো করায়। কিন্তু এখানে যেহেতু 10টা ইংলিশ থাকছে, তাই সে স্যার কিন্তু এটা করায় না, আমি আপনাদের যতটুকু পারি ততটুকু করে দিই। তো যাই হোক, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনি সেটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। 8 দাগের প্রশ্ন আছে, আই প্রিফার টু রাইড দ্যান টু ওয়াক। তো আমি হাঁটার চেয়ে কী করতে ভালোবাসি? রাইড মানে চড়তে ভালোবাসি, আমি হাঁটার চেয়ে চড়তে ভালোবাসি। এটা হচ্ছে রিডিং টু ওয়াকিং মানে চড়া, মানে চড়তে পারা, হাঁটা এবং চড়া, চড়ে হাঁটা। রিডিং টু ওয়াকিং মানে চড়ে হাঁটা। তারপরে রাইড টু ওয়াক মানে হাঁটার জন্য চড়া। হচ্ছে রিডিং দ্য ওয়াকিং, হাঁটার চেয়ে চড়া। আর এখানে নো ইমপ্রুভমেন্ট, এই বাক্যটার কোনো উন্নতি নেই। তো এই বাক্যটার উন্নতি হচ্ছে কিনা দেখতে হবে। তো এখানে 8 দাগের সঠিক উত্তর কী করে বার করব? তো 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু রিডিং টু ওয়াকিং, মানে এটা হচ্ছে রিডিং মানে চড়া, চড়ে হাঁটা, এটা কিন্তু রিডিং টু ওয়াকিং মানে চড়ে হাঁটা। তো এই বাক্যটির উন্নত বাক্য হচ্ছে রিডিং টু ওয়াকিং, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু 27 দাগের যে বিবরণ, মানে 27-28 যে বিবরণ ছিল, সেটা কিন্তু বাক্যটা উন্নত করতে হবে। এই মোটা হরফে যেটা লেখা থাকবে সেই বাক্যটার উন্নত হয়েছে কিনা সেটা আপনার বার করতে হবে। যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার ডি অপশান হবে। তো 28 দাগের প্রশ্ন হয়ে গেলে এবার আমরা চলে যাবো 29 দাগের প্রশ্নে। তবে তার জন্য আমরা কী করবো, প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 29 দাগের প্রশ্ন দেখবো, তবে তার আগে এখানে ডিরেকশন আছে, ডিরেকশনটা একটু দেখে নেবো। ইন দ্য ফলোয়িং কোশ্চেন সাম অফ দ্য সেন্টেন্স হ্যাজ এরর অ্যান্ড সাম হ্যাভ নান। তো এখানে এই পর্যন্ত মানে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির কিছু বাক্য ত্রুটি আছে, আবার কিছু বাক্য ত্রুটি নেই। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, মানে খুঁজে বার করুন আপনি যেটা বাক্যের ত্রুটি আছে সেটা আপনি খুঁজে বার করুন। দ্য নাম্বার অফ দ্যাট পার্ট ইজ ইয়োর অ্যান্সার, সেই অংশের সংখ্যা আপনার উত্তর। ইয়োর অ্যান্সার ইজ DIE নো এরর, অর্থাৎ আপনার উত্তর হলো ডি, যখন এর মধ্যে আপনি কোনো ত্রুটি পাবেন না। তো এখানে 29 দাগের প্রশ্ন আছে, হি সেইড মানে সে বলল। কি বলল? সে বলল বা তিনি বললেন দ্যাট হি উইল নেভার মানে তিনি কখনোই না। তারপরে আছে রিপিট দ্য মিস্টেক মানে ভুল হয়েছে সেটা পুনরাবৃত্তি করবে, সেটা করবে না। মানে এই কথাটা রিপিট দ্য মিস্টেক মানে ভুলের পুনরাবৃত্তি। নো এরর মানে এর মধ্যে কোনো ভুল নেই। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে বলছে হি সেড, সে বলল, রিপিট দ্য মিস্টেক মানে ভুলের পুনরাবৃত্তি। ভুল হলে সেটা ঠিক করা, মিস্টেক মানে ভুলের পুনরাবৃত্তি, এটা কিন্তু এর সঠিক উত্তর, বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 30 দাগের প্রশ্নে। তার আগে ডিরেকশনটা আবার পড়ে নেবো। এ সেন্টেন্স হ্যাজ বিন গিভেন অ্যান অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস আউট অফ দ্য 4 অল্টারনেটিভ suggested below. Select the one whose best experience is the same sentence in passive active voice. অর্থাৎ এখানে যে ডিরেকশনটা দেওয়া আছে, সেন্টেন্স হ্যাজ বিন গিভেন ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অ্যাক্টিভ অথবা প্যাসিভ ভয়েসে একটা বাক্য দেওয়া আছে। অন আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড বিলো সিলেক্টেড অন হুইচ বেস্ট এক্সপ্রেস ইজ দ্য সেম সেন্টেন্স প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস। মানে এখানে যে বাক্যটা দেওয়া আছে সেটা অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস একটা বাক্য দেওয়া আছে, আপনার অল্টারনেটিভটা খুঁজে বার করতে হবে। যদি অ্যাক্টিভ দেওয়া থাকে প্যাসিভ খুঁজতে হবে, প্যাসিভ দেওয়া থাকলে অ্যাক্টিভ খুঁজতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার 30 দাগের প্রশ্ন আছে, দেখবো পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে যে মানেটা দেওয়া আছে সেটা হচ্ছে সারা পৃথিবীতে মানুষ ইংরেজিতে কথা বলে। এখন এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক হবে? তো এখানে 30 দাগের কোন উত্তরের সঠিক উত্তর কী হবে? তো এখানে দেখুন এই জায়গায় যেগুলো দেওয়া আছে তার মধ্যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংরেজি সারা বিশ্বে কথা বলা হয়, ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। এটাই অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, এটা প্যাসিভে আমরা করলাম। তো পিপল স্পিক ইংলিশ ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে মানুষ ইংরেজিতে কথা বলে। আর এখানে আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে। 31 দাগের প্রশ্ন দেখবো। 31 দাগের প্রশ্ন দেখবো, তবে তার আগে ডিরেকশনটা কী আছে সেটা আমরা দেখে নেবো। ডিরেকশন আছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সেন্টেন্স আর গিভেন হুইচ ব্লাঙ্কস টু বি ফাইন্ড ইন উইথ অ্যান ইম্প্রুভড appropriate word for alternative or suggestions is question. Choose the correct alternative out of the 4. তো এই জায়গায় যে শূন্যস্থানটা আছে, এই শূন্যস্থানটা আপনার পূরণ করতে হবে। এই চারটির নিচের যে চারটি আছে সেই চারটির মধ্যে যেটা কারেক্ট হবে সেটা নিয়ে আপনাকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো 31 যে প্রশ্নটা আছে দেখুন, এ পার্সন হু, এখানে ড্যাশ আছে, অন হিজ ওন এফোর্ট হ্যাজ দ্য বেস্ট চান্স টু উইন। একজন ব্যক্তি যে, এখানে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, একজন ব্যক্তি যার বা যে, তো এখানে যে বা যার হবে, অন হিজ ওন এফোর্ট হ্যাজ দ্য বেস্ট চান্স টু উইন, অর্থাৎ তার নিজস্ব প্রচেষ্টার জয়ের সেরা সুযোগ। একজন ব্যক্তি যার বা তার নিজস্ব প্রচেষ্টা আছে যার সেরা সুযোগ। এখানে অপশান আছে মেক্স মানে তৈরি করে, এখানে মেক্স তৈরি করে। এখানে আছে পুটস মানে রাখা, সেখান থেকে পুটস। আর এখানে হচ্ছে রিলাই নির্ভর করে। আর এখানে আছে রানস মানে দৌড়ানো। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু রিলিজ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। তার উপরে কিন্তু নির্ভর করবে, এটা নির্ভর করা, এটার মানে হচ্ছে নির্ভর করা। আমরা চলে যাবো 32 দাগের এই প্রশ্ন আছে, শি ইজ বিউটিফুল ড্যাশ ব্রেভ। তো তিনি সুন্দর এবং ব্রিভ অর্থাৎ সাহসী। তো এই জায়গাটা কী হবে, বাট অ্যান্ড ইয়েট সো। বাট মানে কিন্তু, অ্যান্ড মানে এবং, ইয়েট মানে তবুও, আর সো মানে সুতরাং। তো এখানে 32 দাগের সঠিক উত্তর কী হবে, তো এখানে 32 দাগের সঠিক উত্তর হবে কিন্তু শি ইজ বিউটিফুল অ্যান্ড ব্রিভ। বিদ্যাক হবে সঠিক উত্তর, অ্যান্ড হবে এখানে, সে সুন্দর এবং সাহসী। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখার আগে আমরা এখানে যে ডিরেকশন আছে সেই ডিরেকশনটা একটু পড়ে নেবো। ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভ, 4টি অল্টারনেটিভ আছে নিচের কোশ্চেনগুলোতে, চুজ দ্য ওয়ান, একটা পছন্দ করুন, হুইচ এক্সপ্রেসেস, অর্থাৎ যেটা প্রকাশ করবে দ্য রাইট মিনিং মানে সঠিক মানে, দ্য গিভেন ওয়ার্ড শব্দগুলোর মধ্যে। তো চলুন দেখে নিই আমরা কী আছে। তো এখানে প্রশ্ন আছে দেখুন, ডেসিমেটেড। 33 দাগের প্রশ্ন আছে ডেসিমেটেড। তো এখানে এই ডেসিমেটেড এই শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, ধৈবয় অনেকসার দন্তুস্য, ধ্বংস। এখন এখানে আপনার আছে ডিনাউন্সড, অর্থাৎ ডিনাউন্সড মানে আপনাকে বলা হবে, ডিনাউন্সড মানে আচ্ছা এটার মানে হচ্ছে নিন্দা করা, এর দাগের মানে। এখানে আছে ডেস্ট্রয়েড মানে অবশ্যই আপনারা জানেন ধ্বংস, ডেস্ট্রয়েড মানে ধ্বংস। এখানে আছে সাকসেসফুল মানে সফল। আর এখানে আছে ডিপ্রেসড মানে আপনার বিষাদের উল্টো ডিপ্রেস মানে বিষণ্ণ, এটার মানে হচ্ছে বিষণ্ণ। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই ডেসিমেটেড মানে ধ্বংস, তো এখানে আপনার ডেস্ট্রয়েড মানেও ধ্বংস। তো বিদ্যাকটা হবে সঠিক উত্তর। 33 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 34 দাগের প্রশ্নে, আবার ডিরেকশন পড়তে হবে। ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভ চুজ অন হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর গিভেন ওয়ার্ড সেন্টেন্স, অর্থাৎ এখানে যে নির্দেশটা দেওয়া আছে সেটা হচ্ছে 4টি বিকল্পের মধ্যে আপনার নিম্নলিখিত প্রশ্নগুলির প্রদত্ত শব্দ বাক্যটি প্রতিস্থাপন করা যেতে পারে এমন একটি চয়ন করুন, মানে এমন একটা আপনি বেছে নিন। তো এখানে আছে 34 দাগের প্রশ্ন আছে সায়েন্স অফ হেরিডিটি, অর্থাৎ হেরিডিটি মানে হচ্ছে বংশগতি। এই সায়েন্স বিজ্ঞান, বংশগতির বিজ্ঞান হচ্ছে আপনার এখানে আছে হেরিডিটারি, তারপরে আছে জেনেটিক্স, তারপরে আছে জেনেসিস, তারপরে আছে ইনহেরিটেন্স। তো এইটার মানে হচ্ছে আপনার বংশগত। আর এই যে জেনেটিক্স, এটার মানে হচ্ছে আপনার জেনেটিক্স। আর এখানে হচ্ছে জেনেসিস, এটার মানে হচ্ছে আপনার কি বলা হয়, উৎপত্তি বলা যায়, উৎপত্তি। আর এটার মানে হচ্ছে উত্তরাধিকার। তো এখানে 34 দাগের সঠিক উত্তর কী হবে, তো এখানে 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু
এই জেনেটিক্স মানে বংশগতি বিজ্ঞান, এটাকে কিন্তু জেনেটিক্স বলা হয়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 35 দাগের প্রশ্নে। তো 35 দাগের যে প্রশ্নটা আছে সেটি দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। ডিরেকশনটা আগে আপনার পড়ে নিই। ইন দ্য ফলোয়িং কোশ্চেন চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং টু গিভ এন ওয়ার্ড অন ইউর অ্যান্সার। অর্থাৎ এখানে এই যে 35 দাগের যে প্রশ্নটা আছে এর অপোজিট মানেটা আপনার খুঁজে বার করতে হবে। এই যে 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে। তো এখানে ফোমেন্ট, ফোমেন্ট মানে কি? ফোমেন্ট মানে হচ্ছে আপনার লালন করা, লালন করা। ফোমেন্ট মানে লালন করা। এখন এখানে আছে রিপালস, অর্থাৎ আপনার এখানে রিপালস মানে এটার মানে হচ্ছে বিকর্ষণ, আর এটা হচ্ছে মানে হচ্ছে বন্ধ করা। আর এটা কন্ট্রোল, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। আর এটা হচ্ছে কুয়েল, কুয়েল মানে হচ্ছে দমন করা। তো এখানে আমরা ফোমেন্ট মানে লালন করা পাচ্ছি, আর কুয়েল মানে দমন করা। তো এর বিপরীত শব্দ ডিদ্দাগ এর সঠিক উত্তর। দমন করা হবে, লালন করার বিপরীত শব্দ দমন করা, অর্থাৎ কুয়েল। তো এই ফোমেন্টের বিপরীত শব্দ হচ্ছে কুয়েল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ডিদ্দাগ হবে সঠিক উত্তর। তো 35 দাগের সঠিক উত্তর হচ্ছে ডিদ্দাগ। তো এই ছিল কিন্তু আজকের এই পশ্চিমবঙ্গ পুলিশ প্র্যাকটিস সেটে 25টা জেনারেল স্টাডিজ এবং 25টা জেনারেল স্টাডিজের পরে 10টি ইংলিশ প্রশ্নের সমাধান। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমরা কিন্তু আগামী ভিডিওতে দেখব এই 36 দাগের প্রশ্নের থেকে। দেখুন এখানে যে 36 দাগের প্রশ্ন আছে, 36 দাগের প্রশ্ন আছে কিন্তু রিজনিংয়ের প্রশ্ন। তো আমরা এই রিজনিংয়ের প্রশ্ন কিন্তু আগামী ভিডিওতে দেখব। আর সেই ভিডিওটি দেখার জন্য এবং সেই ক্লাসটি করার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।